আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে হচ্ছে নিউরোলজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক এপিলেপসি নিয়ে কথা বলবো। তাহলে এপিলেপসি কী জিনিস বোঝার আগে আমরা বুঝে নেই সেজার কী জিনিস। সেজার হচ্ছে ক্লিনিক্যাল ইভেন্টস দ্যাট কজেস বাই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেইন, অর্থাৎ ব্রেন থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ বা নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার ফলে যেই ইভেন্টসগুলো ঘটে সেটাগুলো বলা হয় সেজার। আর এপিলেপসি কি, এই সেজারটা মানে এই অ্যাবনর্মালটা যদি বারবার হয়, রিকারেন্ট হয়, তখন সেটাকে আমরা বলি এপিলেপসি। আর কনভালশন কি, এই সিজারের দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্সরি পার্ট আর একটা হচ্ছে মোটর পার্ট। তাহলে ওই মোটর কম্পোনেন্টটাকে বলা হয় কনভালশন। আর আরেকটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাসটা হচ্ছে যে এই যে সিজারের সময় যে আনকনসিয়াসনেস হয়ে যায়, তখন পেশেন্টটা কী হয়, সে কনসিয়াস হয় অল্প সময়ের মাধ্যমে। কিন্তু এখানে যদি পেশেন্ট যদি একবার আনকনসিয়াস হওয়ার পরে কনসিয়াস হওয়ার আগে আবার যদি তার ভিতরে সেজার হয় বা এপিলেপসি ঘটে, তো সেটাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস। অর্থাৎ দুইটা সেজার বা দুইটা এপিলেপসির মাঝখানে যদি সেন্স না আসে, পেশেন্টে যদি কনসিয়াস গেইন না করে, তখন সেটাকে বলি স্ট্যাটাস এপিলেপটিকাস। আমরা সিঙ্গেল অ্যাটাক হলে বলি সেজার, আর রিকারেন্ট অ্যাটাক হলে বলি আমরা এপিলেপসি। তাহলে আজকে তোমরা এই টার্মগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আসি সিজারের প্যাথোফিজিওলজিটা কি। দেখো, আমরা জানি আমাদের ব্রেইনে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে গাবা, যে কী করে সব কিছুকে ইনহিবিট করে। কিসের মাধ্যমে? ক্লোরাইড আয়ন সেলের ভিতরে ঢুকায়া ভিতরে নেগেটিভিটি তৈরি করে এবং অ্যাকশন পটেনশিয়াল তৈরি করাটাকে কমায় রাখে বা বাধা দিয়ে রাখে। আর অ্যাসপার্টেট আর গ্লুটামেট হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, যারা কী করে সোডিয়াম এবং ক্যালসিয়ামকে সেলের ভিতরে ঢুকায়া অপোজিট ইফেক্টটা দেয়, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। তাহলে এই যে এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে চাচ্ছে, এক্সাইটেশন করতে যাচ্ছে, আর এটা হচ্ছে ইনহিবিট করে রাখতেছে। এই এক্সাইটেশন এবং ইনহিবিটের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের মেনটেন হয়। যদি কোনো কারণে এই ব্যালেন্সটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখনই যে ঘটনাটা সেটাকে আমরা বলি সেজার। তাহলে সেজারটা কি, এই যে এক্সাইটেটরি এবং ইনহিবিটরি এই দুইটার যে ইমব্যালেন্স, এই ঘটনাটাকে বলা হয় সেজার। তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আসি সেজারের টাইপ কী কী আছে। সেজারের টাইপ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফোকাল সেজার, যেটা শুধুমাত্র একটা লোব, যে কোনো একটা লোবে হবে, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, প্যারাটাল লোব, যে কোনো একটা লোবে। আর জেনারেলাইজ মানে হচ্ছে পুরা ব্রেইন জুড়ে হবে, পুরা ব্রেইন জুড়ে হবে এই এটা। ওকে। আবার একটা জিনিস আছে প্রাইমারি জেনারেল সিজার, মানে কি সেটা একটা লোবে হয়েছিল, দেন সেখান থেকে ছড়াই গেছে, এটাকে আমরা বলি প্রাইমারি জেনারেলাইজ সিজার। এবার আসো ফোকাল সিজার আবার দুই রকমের, একটা হচ্ছে সিম্পল পার্শিয়াল, একটা হচ্ছে কমপ্লেক্স পার্শিয়াল। এই সিম্পল পার্শিয়াল মানে হচ্ছে যেখানে পেশেন্টটা কনসিয়াস থাকবে, মানে তার খিঁচুনি আসবে বাট পেশেন্টটা কি থাকবে, কনসিয়াস থাকবে, তার সে আনকনসিয়াস হয়ে যাবে না। আর কমপ্লেক্স পার্শিয়াল মানে হচ্ছে খিঁচুনি আসার পরে পেশেন্টটা আনকনসিয়াস হয়ে যাওয়া। তো এখন আমাদের ডেভিডসনে এই টার্মগুলো উঠে দিয়ে লাগাইছে হচ্ছে ফোকাল সেজার উইথ রিটেন অ্যাওয়ারনেস, মানে সে কনসিয়াস থাকবে। আরেকটা টাইপ হচ্ছে যেটা কমপ্লেক্স পার্শিয়াল, এটার নাম দিচ্ছে এখন ফোকাল সেজার উইথ ইমপেয়ার অ্যাওয়ারনেস, অর্থাৎ তার আনকনসিয়াস হয়ে যাবে। এবার আসো জেনারেলাইজ সিজার। জেনারেল সিজারটা কোথায় ঘটে? আমাদের হোল ব্রেইনে। এই জেনারেলাইজ সিজার ভিতরে আছে অ্যাবসেন্স সিজার, অ্যাটোনিক সিজার, মায়োক্লোনিক সিজার, টনিক সিজার, টনিক ক্লোনিক সিজার। ওকে। তাহলে অ্যাবসেন্স সিজারটা কি? অ্যাবসেন্স সিজারটা হচ্ছে আমরা অনেকে দেখে থাকবা যে বাচ্চারা পড়তেছে পড়তেছে হঠাৎ করে সে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, তার পড়ার ভিতরে মনোযোগ থাকে না। বা আমরা দেখো একটা কাজ করতেছি, কাজ করতে 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 দেখালো হঠাৎ করে আমরা কী হয়ে গেলাম, হঠাৎ করে আমরা অন্যমনস্ক হয়ে গেলাম। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় অ্যাবসেন্স সিজার। ওকে, এটাকে বলা হয় অ্যাবসেন্স সিজার। তাহলে অ্যাবসেন্স সিজারটা কি? অ্যাবসেন্স সিজারটা হচ্ছে কমনলি হচ্ছে আমাদের বাচ্চাদের হয়ে থাকে। এবার বাচ্চারা দেখবে অনেক সময় পড়তে পড়তে হঠাৎ করে কী হয়ে যায়, হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাবসেন্স সিজার। তারপর হচ্ছে অ্যাটোনিক সিজার। এই অ্যাটোনিক সিজারটা হচ্ছে এ মানে অ্যাবসেন্ট, আর টুন মানে টুন নাই, মাসল টুন নাই। অর্থাৎ পেশেন্টটা যদি হঠাৎ করে অ্যাটোনিক হয়ে যায়, মাসল টুন লস হয়ে যায়, হওয়ার ফলে সেই পেশেন্টটা কী হয়ে যাবে, হঠাৎ করে দেখবে দাঁড়ায় আছে, হঠাৎ করে পড়ে গেল, এটাকে বলি আমরা ড্রপ সিজার বা অ্যাটোনিক সিজার। এই অ্যাটোনিক সিজারে পেশেন্টটা কনসিয়াসও থাকতে পারে, আবার আনকনসিয়াসও থাকতে পারে। তারপর আসি মায়োক্লোনিক সিজার। মায়োক্লোনিক সিজারটা কি?
এখানে পেশেন্টটা কুইক এবং রিপিটেটিভ জার, অর্থাৎ তার সব হাত পা সবগুলা পেশি কী করবে, মুভমেন্ট করবে এবং সে হচ্ছে তার ভিতরে খিচুনি চলে আসবে। এটাকে বলি মাইক্লোনিক সিজার। তারপর হচ্ছে টনিক সিজার। টনিকটা হচ্ছে তার টুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? তার টুন বেড়ে যাবে, অর্থাৎ মাসলের টুন বেড়ে যাবে, অর্থাৎ তার সারা শরীর অতিরিক্ত টুন বেড়ে যাওয়ার কারণে, মাসল টুন বেড়ে যাওয়ার কারণে তার শরীর কী হবে, স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটাকে আমরা বলি টনিক সিজার। আর টনিক ক্লোনিক, টনিক ক্লোনিক মানে হচ্ছে যে একবার তার বডিটা স্টিফ হয়ে যাবে, আবার আরেকবার তার হচ্ছে জার্কিং হবে। অর্থাৎ টনিক ক্লোনিক মানে হচ্ছে একবার তার হচ্ছে টনিসিটি বেড়ে যাওয়ার কারণে বডিটা স্টিফ হয়ে যাবে, দেন আবার কী হবে, তার বডিতে জার্কিং হবে। তাহলে টোন বেড়ে যাবে এবং জার্কিং হবে, বা স্টিফিনিং এবং জার্কিংটা যে অল্টারনেটিভ হইতে হবে, এই ব্যাপারটাকে আমরা বলি টনিক ক্লোনিক সিজার। তাহলে আজকে তোমরা সবাই এই সিজারগুলো নিয়ে এখন আর তোমাদের সমস্যা হবে না। এটার জন্য তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো, তাহলে তোমাদের মাথায় এটা সবচেয়ে ভালো মনে থাকবে। এবার আসি সিজারের ট্রিগার ফ্যাক্টর কী কী আছে, কোন কোন ফ্যাক্টরগুলো সিজারকে ট্রিগার করে। একটা হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশন। যদি একজন মানুষের ঘুম ঠিক মতো না হয়, তার কী হবে, তার হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশন, সিজার হওয়ার সম্ভাবনা থাকে। তারপর মিস ডোজেস অফ অ্যান্টিএপিলেপটিক ড্রাগ, অ্যান্টিডিপ্রেশন, অর্থাৎ একটা পেশেন্ট অ্যান্টিএপিলেপটিক ড্রাগ খায়, সে যদি কোনো কারণে ড্রাগগুলা মিস করে, তখনই কী হবে, তার সিজার হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে অ্যালকোহল। যে পেশেন্টগুলো অ্যালকোহল খায়, তারা যদি হঠাৎ করে অ্যাব্রাপ্টলি কী করে অ্যালকোহল উইথড্র করে, তখন তাদের কী হতে পারে, সিজার হতে পারে। তারপর হচ্ছে রিক্রিয়েশনাল ড্রাগ মিস ইউজ, যদি কেউ যদি ড্রাগ মিস ইউজ করে। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সজশন, যদি কেউ যদি খুবই ফিজিক্যাল এবং মেন্টালি এক্সজস্টেড থাকে, তাদের কী হয়, সিজার হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে জেনারেলাইজড এপিলেপসি, বা যারা হচ্ছে ফ্লিকিং লাইটস ইনক্লুডিং টিভি অ্যান্ড কম্পিউটার স্ক্রিন, সারাক্ষণ টিভি এবং কম্পিটিশনে বসে থাকে, তাদের কি সিজার হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা সবাই না, আমাদের নর্মাল পার্সনদের না, যারা হচ্ছে এপিলেপসি সিনড্রোম আছে, ওই পেশেন্টরা যদি টানা লং টাইম মোবাইল এবং তোমার হচ্ছে লাইটের সামনে বসে থাকে, তাদের সিজার হওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে ইন্টারনাল ইনফেকশন এবং মেটাবলিক ডিস্টারবেন্স। তারপর হচ্ছে কিছু আননোন কজ, যেমন লাউড নয়েজ, মিউজিক, রিডিং, হট বাথ, এগুলো কেন কী হতে পারে, সিজারগুলো ট্রিগার করতে পারে। তাহলে এটা পাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই পড়ে রাখবে, বা এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কজ, ফোকাল সিজারের কজ এবং জেনারেল টনিক ক্লোনিক সিজারের কজ। এটা আসলে তোমাদের পরীক্ষা যেরকম ধরবে না, তারপর তোমরা কয়েকটা জিনিস মনে রাখতে পারো কী কী আছে। কিছু কার্ডিওভাস্কুলার কজ আছে, যেমন ইন্টারসেরেব্রাল হেমোরেজ, তারপরে ক্যাভার্নাস হেমানজিওমা, সেরেব্রাল ইনফেকশন, আর্টেরিওভেনাস ম্যালাইনফরমেশন। তারপর হচ্ছে কিছু আছে টিউমার, ট্রমা। তারপর হচ্ছে ইনফেক্টিভ কজ কিছু আছে, যেমন সেরেব্রাল অ্যাবসেস, টক্সোপ্লাজমোসিস, সিস্টিসার্কোসিস, টিউবারকুলোমা। হ্যাঁ, এগুলো মনে রাখবা। তাহলে তোমরা এখান থেকে যদি সহজে মনে রাখতে চাও, একটা জিনিস মনে রাখতে পারো টি দিয়ে, রুল অফ টি কী কী, টিউমার, ট্রমা, ঠিক আছে। তারপর টিবি, টক্সোপ্লাজমোসিস, টি দিয়ে যতগুলো আছে সেগুলো একটু মনে রাখো, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তারপর জেনারেল টনিক ক্লোনিক সিজারের কজ কি, যেগুলো হচ্ছে ফোকাল সিজারের কজ, সেগুলো হচ্ছে টি দিয়ে বললাম, সবগুলো টি থাকবে। প্লাস হচ্ছে কিছু ড্রাগের নাম তোমাদের জানতে হবে, কী কী আছে, পেনিসিলিন, আইসোনিয়াজাইড, মেট্রোনিডাজোল। তারপর হচ্ছে কিছু হচ্ছে এন্টোমিলার ড্রাগ, যেমন ক্লোরোকুইন, ম্যাফ্লোকুইন, তারপরে সাইক্লোস্পোরিন, তারপর হচ্ছে এমফিটামিন যদি হঠাৎ করে অ্যাব্রাপ্টলি উইথড্র করা হয়, তাহলে কী হবে, তার সিজার হওয়ার সম্ভাবনা আছে। তারপর কিছু অ্যান্টিহাইড্রোজেন ড্রাগ আছে, কিছু সাইকোট্রপিক এজেন্ট আছে, এগুলো কী করতে পারে, তার জেনারেল সিজারকে অ্যাগ্রাভেট করতে পারে। এবং আছে কিছু মেটাবলিক কজ, দেখো সব কিছু কম, তাহলে মনে রাখবা এখানে কী হবে, সব কিছু কমবে। যেমন কী ক্যালসিমিয়া, ক্যালসিয়াম কমবে, হাইপোনেট্রিমিয়া, সোডিয়াম কমবে, হাইপোম্যাগনেসিমিয়া, ম্যাগনেসিয়াম কম, হাইপোগ্লাইসিমিয়া, গ্লুকোজ কম, রেনাল ফেলিওর, কিডনি এবং রেনালের ফাংশন কম, অর্থাৎ সবগুলো কী হবে, কমে যাবে। তাহলে এই কম দিয়ে আমরা মনে রাখতে পারবো যে এগুলো হচ্ছে মেটাবলিক কজ। লাস্টে তোমরা 4-5টা করে কজ মনে রাখা খুব বেশি কঠিন হবে না। এবার আসলে ইনভেস্টিগেশন। তাহলে এপিলেপসি বা সিজার কী কী ইনভেস্টিগেশন মতো, তোমরা যারা ভালো মার্কস পাইতে চাও তারা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো। দেখো যে এপিলেপসিটা ব্রেইনের কোন অংশ থেকে অ্যারাইজ করছে, এটা দেখার জন্য আমরা কী করবো, ইলেকট্রোএনকেফালোগ্রাম। তাহলে দেখো পরীক্ষাতে ভেবে লিখবা যে ফ্রম হোয়ার দ্য এপিলেপসি অ্যারাইজিং, আমরা কী করবো, ইলেকট্রোএনকেফালোগ্রাম।
কারণ ইলেকট্রোএনকেফালোগ্রাম মানে কি, আমরা ব্রেনে আমরা কি করতে পারি, সরাসরি দেখতে পারি। আমরা যখন ইসিজি করে হার্টের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে দেখতে পারি, তেমনি ইলেকট্রোএনকেফালোগ্রাম করে আমরা ব্রেইনের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখতে পারি। তারপর আমরা যে এপিলেপসি কজগুলো খুঁজবো, যে কেন এপিলেপসিটা হয়েছে, এটাতে দেখলাম আমরা স্ট্রাকচার। এখন দেখবো কেন হয়েছে, স্ট্রাকচারাল কোনো লেশন, সেজন্য আমরা সিটি স্ক্যান মেমারি করবো। মেটাবলিক কোনো কারণে হয়েছে কিনা, আমরা দেখছি যে জেনারেল অ্যাস্ট্রনিকুলার সিজারে কিছু মেটাবলিক কজ আছে। কী কী ছিল, হাইপোনেটিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, তারপর হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, তাই না, রেনাল ফেলোর। তাহলে এগুলো দেখে আমরা কী করবো, ইউরিন এবং ইউরিন টেস্ট করবো, লিভার ফাংশন টেস্ট করবো, লিভারের ফাংশন দেখার জন্য সিরাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দেখবো, তারপর ব্লাড গ্লুকোজ দেখবো। তাহলে আমরা যে কজগুলো আছে সেই কজগুলো খোঁজার চেষ্টা করবো। তারপর আমরা দেখছিলাম যে কিছু ইনফ্লামেটরি কজ আছে বা কিছু ইনফেক্টিভ কজ আছে যার জন্য কী হচ্ছিলো, সিজার হচ্ছিলো। তাহলে সেগুলো দেখবো, সেগুলোতে আমরা কী দেখবো, সিবিসি করবো, চেস্ট এক্সরে করবো, তারপর সেরোলজি করবো, সিএসএফ এক্সামিনেশন করবো। এবং এই যে এপিলেপসি অ্যাটাকটা কি ট্রু নাকি ফলস সেটা জানার জন্য আমরা কী করবো, অ্যাম্বুলেটরি ইলেকট্রোএনকেফালোগ্রাম, ভিডিও টেলিমেট্রি, এটা মনে রাখতে পারলে ভালো না দোকানে। তাহলে তোমরা যদি বলো যে না আমরা এত কঠিন করে পারবো না, আমরা শুধুমাত্র ইনভেস্টিগেশন মনে রাখবো, তাহলে কী করবো, 1 নম্বরে ইলেকট্রোএনকেফালোগ্রাম, তারপর আমরা কী করবো, সিটি অর এমআরআই, এতটুকু লিখতে পারলে এনাফ। দেন তুমি হচ্ছে অ্যাকর্ডিং টু কজ আমরা দেখবো মেটাবলিকগুলো লিখতে পারি, মেটাবলিক ডিস্টারবেন্স, তারপর হচ্ছে আমরা দেখবো কিছু ইনফ্লামেটরি বা ইনফেক্টিভ। তো ইনফেক্টিভ আমরা জানি যে কোনো একটা পেশেন্ট হসপিটালে আসলে আমরা যে টেস্টগুলো দেই, যে রুটিন টেস্টগুলো দেই সেগুলো, তাহলে রুটিনগুলো আমরা মনে রাখলে হবে। ওকে, তাহলে আমরা মনে করি যারা হচ্ছে বেশি মার্কস পাইতে চাও বা যারা ইমপ্রেশন ভালো রাখতে চাও তারা হচ্ছে এভাবে বলতে পারো। আর তোমরা যদি মনে করো না আমরা শর্টকাটে লিখবো, তাহলে তোমরা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো, তোমাদের খুশি। এবার আসি যে আমরা ব্রেইন ইমেজিং কখন করব, যে এপিলেপসিতে ব্রেইন ইমেজিংয়ের ইন্ডিকেশন কী। একটা হচ্ছে এপিলেপসি স্টার্টিং আফটার দ্য এজ অফ 16 ইয়ার, যদি 16 বছরের পরে এপিলেপসি হয় তখন আমরা কী করবো, ব্রেন ইমেজিং করবো। বা সেজর হ্যাভিং ফুকাল ফিচার ক্লিনিক্যালি, যে ক্লিনিকে তার ফুকাল সেজারের হিস্ট্রি আছে বা তার ফিচার আছে। ফুকাল বলতে কী বোঝায়, আমাদের একটা ব্রেনের একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ ব্রেনের ওই অংশটা যদি কোনো কারণে লেশন হয়, তাহলে ওই অংশটা যেই আমাদের বডি যেই অংশটাকে তোমার হচ্ছে সাপ্লাই দেয় সেই অংশের ফাংশন কমে যাবে। ধরো আমাদের হাতে যদি শুধুমাত্র সেজার হয়, তাহলে আমাদের হাতকে ব্রেনের যে অংশটা সাপ্লাই দিচ্ছে সেই অংশটাই বুঝে নেবে কি হচ্ছে অ্যাবনর্মালিটি হয়েছে। তাহলে এভাবে যদি কোনো একটা ফোকাল সাইন পাই, সেক্ষেত্রে আমরা কী করবো, ব্রেইন ইমেজিং করবো। এবং ইলেকট্রোএনকেফালোগ্রাম শোয়িং এ ফোকাল সেজার সোর্স, যদি ইলেকট্রোএনকেফালোগ্রাম করে দেখি যে সেখানে আমরা ফোকাল সেজারের কোনো সোর্স পাইছি, তখন আমরা কী করবো, ব্রেইন ইমেজিং করবো। এবং কন্ট্রোল অফ সেজার ডিফিকাল্টি অন ডিটোরেটিং, যদি আমরা বিভিন্ন ওষুধ দেওয়ার পরেও আমরা কন্ট্রোল করতে না পারি, তখন আমরা কী করবো, ব্রেইন ইমেজিং করবো। তো বসি সেজারের ট্রিটমেন্ট, দেখো সেজার ট্রিটমেন্টটা বই এভাবে দেওয়া, তোমাদের অনেকে এটা খুব ঝামেলা হয়, তোমরা সহজভাবে যদি মনে রাখি, আমরা জানি সেজার কয় রকমের, 2 রকমের, একটা হচ্ছে ফোকাল সেজার, জেনারেলাইজ সেজার। এখন দেখো ফুকাল শেষে কি আছে, এল, শুরু হবে লেমোট্রিজিন, তাহলে ফোকাল সেজারের ড্রাগ অফ চয়েস কি, লেমোট্রিজিন। তারপর জেনারেল সিজার আমরা পড়ছিলাম অ্যাবসেন্ট সিজার, টনিক সিজার, ক্লোনিক সিজার, মায়োক্লোনিক সিজার। তাহলে আমরা অ্যাবসেন্ট সিজারে হচ্ছে ইথোসাক্সিমাইড, তাহলে দেখো অ্যাবসেন্টের শেষে কি আছে, ই আছে, ফর ই, তাহলে অ্যাবসেন্ট সিজার ট্রিটমেন্ট কি, ইথোসাক্সিমাইড। আর বাকি যে রেস্ট অফ দ্য সিজার, টনিক, ক্লোনিক, মায়োক্লোনিক, এগুলো কি সোডিয়াম গ্লাইপ্রোরিজ ড্রাগ অফ চয়েস। ওকে, তাহলে আমরা এখন আসলে দেখো কত সহজে গেল, ফোকাল সিজার শেষে এল আছে, তাহলে কি লেমোটিন ইজ দ্য ফার্স্ট নেম অফ চয়েস। তারপর হচ্ছে জেনারেল সিজার, বলছিলাম যে অ্যাবসেন্ট সিজার হচ্ছে ই ফর ইথোসাক্সামাইড, তাহলে ইথোসাক্সামাইড হচ্ছে অ্যাবসেন্ট সিজার ট্রিটমেন্ট। আর বাকি যা আছে টনিক, ক্লোনিক, মায়োক্লোনিক যা আছে সবগুলো থেকেই সোডিয়াম ভ্যালপ্রিড দ্য ড্রাগ অফ চয়েস। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমরা প্রেগনেন্সিতে সোডিয়াম ভ্যালপ্রিড আমরা দিতে পারি না, কারণ সোডিয়াম ভ্যালপ্রিড হচ্ছে একটা ট্যাটোজেনিক ড্রাগ, এই জন্য এটা আমরা কী করতে পারি না, আমরা প্রেগনেন্সিতে আমরা এটা ইউজ করতে পারি না। এই জিনিসটা সবাই মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কী করবো, এই যে সোডিয়াম ভ্যালপ্রিডটা আমরা কী করবো, প্রেগনেন্সিতে আমরা অ্যাভয়েড করব। এবং মনে রাখবা কিছু, আচ্ছা আমরা নিচে এগুলো পড়বো, এবার সে কিছু পাইবা কোশ্চেন।
তাহলে আমরা এই ছিল আমাদের এপিলেপসি বা সিজার নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কিছু ভাইবা কোশ্চেন যেগুলো হচ্ছে আমাদের ভাইবা থেকে অর্ডার ধরে যে এটা ট্রু সিজারের ক্রাইটেরিয়া কী কী। দেখো অনেকে দেখবা এই ফলস সিজার হয়, অর্থাৎ সে ইচ্ছে করে কাঁপুনি হয়। তো ট্রু সিজার আমরা কী বলবো? ট্রু সিজার হচ্ছে তার টাং বাইট থাকবে এবং তার ব্লিডিং টাং থাকবে। তারপর হচ্ছে এটা লাস্টিং ফর শর্ট ডিউরেশন, অর্থাৎ এর ডিউরেশনটা খুবই শর্ট টাইম। যদি ডিউরেশনটা অনেক লং থাকে বুঝে নিবা যে সে অভিনয় করতেছে, এটা ফলস সিজার। তারপর তার ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে এবং তার পোস্ট ইকটাল হেডেক এমনেশিয়া ডেলিরিয়াম থাকবে, অর্থাৎ সে যখন সিজার যখন তার ঠিক হয়ে যাবে তখন সে সব কিছু ভুলে যাবে, সে কিছু মনে করতে পারবে না যদি ট্রু সিজার হয়। আর যদি দেখা যায় সব কিছু মনে করতেছে ভাববে যে সে বম ধরছে। এবং আই বলগুলো কি থাকবে? আপার এবং আউটওয়ার্ড থাকবে। তারপর আমাদের যে এই যে অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো আছে এর মধ্যে ব্রড স্পেকট্রাম হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। সোডিয়াম ভ্যালপ্রোয়েট হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ড্রাগ। এবং সোডিয়াম ভ্যালপ্রোয়েট কি প্রেগনেন্সি দেওয়া যায়? না স্যার, কারণ এটা কী করে? টেরাটোজেনিসিটি করে। এবং এই অ্যান্টিবায়োটিক ড্রাগগুলোর কিছু ড্রাগ আছে যারা কন্ট্রাসেপটিভ ফেল করে, কারণ তারা হচ্ছে হেপাটিক এনজাইম ইনডিউসার। তা কী করে? ওসিপিকে ব্যাঙ্গে কন্ট্রাসেপটিভ ফেল করে। এটা কী কী আছে? কার্বামাজেপিন, ফেনাইটুইন, বারবিটুরিস। কখন আমরা অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো উইথড্র করব? যদি দেখি যে পেশেন্টরা 2 বছরের ভিতরে কোনো সিজার হয় নাই, 2 বছর মধ্যে ইউজ করতেছে বা 2 বছরের ভিতরে তার কোনো সিজার বা এপিলেপসি হয় নাই, তখন আমরা কী করবো? এই ড্রাগগুলো উইথড্র করবো। লাস্ট করে তোমরা এই কোশ্চেনগুলো যদি স্যাররা ধরে তোমরা খুব সুন্দরভাবে আনসার দিতে পারবো। এবার স্ট্যাটাস এপিলেপটিকাস। তাহলে আমরা বলছিলাম যে স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে দুইটা এপিলেপসি বা সিজারের মাঝখানে যদি তার কনসিয়াসনেস গেইন না করে, সে যদি কনসিয়াস না হয়, অর্থাৎ সে আনকনসিয়াস থেকে যায়, সে আনকনসিয়াস থাকা অবস্থায় যদি রিপিটেড সিজার হয়, সেই কারণে স্ট্যাটাস এপিলেপটিকাস, এবং এটা খুবই ডেঞ্জারাস। এটা ডায়াগনোস্টিক ক্লিনিক্যাল। তারপরে সেটা ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্টটা স্যারদের খুব পছন্দ, তোমরা মনে রাখবা। দেখো কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট আছে যেটা কি আমরা তার এয়ারওয়ে প্যাটার্নস চেক করবো যে তার এয়ারওয়েটা প্যাটার্ন কিনা। তারপর আমরা তার পালস, ব্লাড প্রেশার, বিএমআই, রেসপিরেটরি এগুলো হচ্ছে খেয়াল করবো। এবং তার আমরা কী করবো? একটা ইসিজি করবো এবং তার ব্লাড গ্লুকোজ, ইউরিয়া ইলেকট্রোলাইট যে কজগুলো আছে আমরা দেখছিলাম সেগুলো আমরা বের করতে চেষ্টা করবো। এবং আমরা যদি দেখি যে তার 5 মিনিটের বেশি ধরে সিজার হয়েছে বা 5 মিনিট ধরে তার সিজার অফ হচ্ছে না, তার মানে বা স্ট্যাটাস এপিলেপটিকাস কি? তার 5 মিনিটের বেশি সিজার থাকবে। আমরা বলছিলাম যে নর্মালি ট্রু সিজার কি শর্ট ডিউরেশন, কয়েক সেকেন্ড থাকে, তাই না? এখন যদি দেখো তার 5 মিনিট ধরে সিজার হচ্ছে এবং সে অজ্ঞান হয়ে আছে, তাহলে বুঝে নেবে সেটা কি? সেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। তাহলে 5 মিনিট বেশি ধরে ধরে তার জ্ঞান না ফিরে, তখন আমরা কী দেবো? তাকে মিডাজোলাম, যেটা আমরা কী পাই বাজারে? মাইলাম নামে পাই। মাইলাম নামে আমরা বাজারে পেয়ে থাকি, তাহলে মাইলাম দিব। দেওয়ার পর আমরা দেখবো যে 30 মিনিটের ভিতরে যদি দেখি যে তার সিজার এখনও কন্টিনিউ, এখনও অফ হয় নাই, তখন আমরা কী করবো? তাকে আমরা আইবি ইনফিউশন দিব লেভোটিরাসিটাম। লেভোটিরাসিটামটা আমরা কী পাই বাজারে? ইরাসেট নামে পাই। কী নামে? ইরাসেট বা নিউরোসেট। 500 আমরা এই হিসেবে পাই। বা আমরা তাকে কী দিতে পারি? ফিনাইটোইন দিতে পারি। তারপর আমরা কী দিতে পারি? সোডিয়াম ভ্যালপ্রোয়েট। এই সোডিয়াম ভ্যালপ্রোয়েট আমরা বাজারে কী নামে পাই? ব্যালেক্সিয়ার। তারপর আমরা কী দিতে পারি? ফেনিবারবিটল দিতে পারি। তারপর আমরা ওয়েট করবো। ওয়েট করার পরে যদি দেখি যে তাও তার হচ্ছে কনসিয়াসনেস গেইন করতেছে না 30 থেকে 60 মিনিট ধরে, তখন আমরা তাকে কী করবো? তাকে হচ্ছে আমরা আইসিইউতে পাঠিয়ে দিব এবং আইসিইউতে আমরা হচ্ছে তার ইন্টিউবেশন, ভেন্টিলেশন, জেনারেল অ্যানেস্থেসিয়া এবং প্রোপোল যেগুলো আমরা ইউজ করে সেগুলো ইউজ করবো। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই ব্যক্তির রেনাল ডিসফাংশন থাকে এবং ইজিএফআর 30-এর কম থাকে, তাহলে আমরা কী করতে পারবো? তাকে লেভোটিরাসিটাম দিতে পারবো না। তখন আমাদের ড্রাগ অফ চয়েস কি? সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস কি? সোডিয়াম ভ্যালপ্রোয়েট। ওকে, তাহলে যদি তার রেনাল ডিসফাংশন থাকে এবং ইজিএফআর 30-এর কম থাকে, তাকে আমরা লেভোটিরাসিটাম দিতে পারবো না। তখন আমরা কী দিব? তখন আমরা হচ্ছে এই লেভোটিরাসিটামের বদলে আমরা কী দিব? তখন হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট আমাদের ড্রাগ অফ চয়েস। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন যদি আইসিইউতে পাঠিয়ে দিলাম, যদি কন্ট্রোল না হচ্ছে, আর যদি কন্ট্রোল হয়ে যায় তখন আমরা তাকে কী দেবো? তখন তাকে হচ্ছে আমরা এই লং টার্ম অ্যান্টিবায়োটিক ড্রাগ, অর্থাৎ এটলিস্ট 2 বছরের ভিতরে যদি তার কনসিয়াসনেস গেইন আর যদি কোনো সিজন না হয় তাহলে উইথড্র করবো। আর না হচ্ছে আমাদের ড্রাগগুলো চলতে কী ড্রাগ? যে কোনো একটা লেভোটিরাসিটাম বা ইরাসেট বা সোডিয়াম ভ্যালপ্রোয়েট বা ব্যালেক্সিয়ার, ফিনাইটোইন বা কার্বামাজেপিন, এর মধ্যে যে কোনো একটা ড্রাগ আমরা তাকে
দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে আমরা একটা স্ট্যাটাস এপিলেপটিক্সের পেশেন্টকে ম্যানেজ করব এবং ফলো আপে রাখবো। তো এই ছিল আমাদের এপিলেপসি বা সিজার নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।